আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি সিএসআর উইন্ডো বাংলাদেশের বিশেষ আয়োজন ভয়েস অফ কাইন্ডনেস সিজন 2। আপনাদের সাথে আছি আমি ফারজিন বিনতে ফিদা। আজকে আমাদের সাথে যুক্ত আছেন দুজন এমন ব্যক্তিত্ব যারা পাশে আছি উদ্যোগের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন মার্কেটিং এবং কন্টেন্ট টিম হিসেবে। শুধু তাই নয়, এর পাশাপাশি তারা কাজ করছেন ইউথ লেড এনভায়রনমেন্টাল অর্গানাইজেশন বেটার আর্থ এর ফাউন্ডার্স হিসেবে। আমাদের সেই দুজন গেস্ট দীপিকা মাসুদ ও মহসিন পাটোয়ারিকে স্ক্রিনে আমন্ত্রণ জানাচ্ছি। হ্যালো। হ্যালো আপু, হ্যালো ভাইয়া, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আছি। ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাছে আমার প্রথম প্রশ্ন, যেটা আমি দর্শকদেরকে বলেছি যে আপনারা বেটার আর্থ নামের একটি অর্গানাইজেশনের ফাউন্ডার্স। তার আগে দর্শকদের আরেকটা কথা বলে নিই যে মহসিন ভাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে অ্যানথ্রোপোলজি নিয়ে পড়ছেন এবং দীপিকা আপু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অ্যানথ্রোপোলজি পড়ছেন। তো দুইজন এরকম দুই জায়গা থেকে একত্র হয়ে একটি অর্গানাইজেশন কিভাবে দাঁড় করালেন? আচ্ছা, আচ্ছা কে আমি উত্তর দিবে, আমি দিব নাকি দীপিকা দিবি? আচ্ছা আমি বলি, শুরুটা আমি দীপিকা করি। আপু। তুই বলতে থাকলে আমি একটু গিয়ে শেয়ার দিয়ে নিচ্ছি আমার আইডি থেকে। ওকে আর তুই বল। ওকে ওকে ওকে। আচ্ছা, যদি এটা বলতে হয় যে কিভাবে অ্যাকচুয়ালি আমরা দুজন একসঙ্গে এই কাজে একসঙ্গে যুক্ত হলাম, তাহলে অ্যাকচুয়ালি খুব পেছনে যেতে হবে। এন্ড সেটা হচ্ছে যখন আমরা ক্লাস 10 এসএসসি শেষ করেছি তখনের সময়টা। আমরা সেই টাইমে প্রচুর পরিমাণে এনভায়রনমেন্ট অনেকগুলো অলিম্পিয়াডে যুক্ত ছিলাম, অনেকগুলো ফেস্টিভ্যালে যুক্ত হতাম। তো সেখান থেকে মূলত আমাদের প্রথম পরিচয়টা হয়েছিল। এন্ড এরপরে এনভায়রনমেন্টের সাথে আসলে খুব কাছ থেকে কাজ করতে করতে এন্ড আরো অনেক রকমের মানুষের সাথে দেখা হতে হতে অ্যাকচুয়ালি মনে হয়েছে যে অ্যাকচুয়ালি আমাদের একটা দায়িত্ববোধ জেগেছে যে পরিবেশের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে, আমাদের কিছু কাজ করার আছে। এবং আফটার অল পরিবেশে যে ক্ষতিটা হচ্ছে সেটা আসলে আমাদের দ্বারাই হচ্ছে। সো এসব কিছু চিন্তা থেকে আসলে আহ, একদিন হুট করেই এক সময় টেস্টিতে বসে বসেই শুরু হয়েছিল আমাদের প্ল্যানটা। খুব ডিপ্রেস ছিলাম, হতাশ ছিলাম। তখন রিসেন্টলি কিছু এনজিওর সাথে কাজ করছিলাম এবং তাদের সাথে কাজ করতে গিয়ে আহ আহ, যেটা আমাদের কাছে মনে হচ্ছিল যে প্রপারলি আমরা কোনো নির্দিষ্ট কিছু করতে পারছি না পরিবেশের জন্য। তো আমাদের কিছু হিউজ প্ল্যান ছিল, মনে হচ্ছিল এই করে ফেলবো সেই করে ফেলবো। তো এসব ভাবতে ভাবতে মূলত টিএসসি তে বসে সিঙ্গারা খেতে খেতে আমাদের ফার্স্ট বেটার আর্থের জন্য যে প্ল্যানটা সেটা শুরু হয়েছিল। তো এইভাবে অ্যাকচুয়ালি আমরা অনেক আগে থেকে মানে ফ্রেন্ড ছিলাম, সেটা স্কুল লাইফ থেকেই। সো এই তো। মহসিন ভাইয়া আছেন? মহসিন ভাই, আপনার কাছ থেকে এবার একটা প্রশ্ন করা যাক আপনাকে। আপনাদের এই যে অর্গানাইজেশন, যেটার কথা দীপিকা আপু এতক্ষণ বললেন, এই অর্গানাইজেশনটা থেকে আপনারা কি কি কাজ করে যাচ্ছেন সেটা যদি একটু বলতেন দর্শকদের। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য এন্ড কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। এন্ড থ্যাংক ইউ সো মাচ সিএসআর উইন্ডোকে যে আমাকে একটা চান্স দেওয়ার জন্য, আমিও যেন এই লকডাউনের ভেতরে থেকেও একটু ছোট একটা কন্ট্রিবিউশন হইলেও আমি রাখতে পারি। এন্ড সিএসআর উইন্ডোর এত বড় একটা কাজ হচ্ছে, তো সেখানে আমার মতো একটা ক্ষুদ্র মানুষ কিছুটা কন্ট্রিবিউশনের সুযোগ পেয়েছি বলে আই এম সো লাকি এন্ড আই এম সো প্রাউড যে এতদিন যাবত আমরা কাজ করতে পারছি এখানে। এন্ড এরপরে যদি আমি আপনার কোয়েশ্চেনে অ্যান্সার দিই যে আমরা আসলে কি করছি আমাদের বেটার আর্টে। সো বেটার আর্টে এখন পর্যন্ত আমি যদি সরাসরি বলি যে আমরা কোন কোন কাজগুলো করছি, সেগুলো থেকে একদম শুরুতে ফার্স্ট আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে গিয়ে ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরির কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা সেন্ট্রাল লাইব্রেরির যেই সামনের এরিয়াটা আছে হাকিম চত্বর, আমরা যারা গিয়ে আড্ডা দিই ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে 95% মানুষ হাকিম চত্বরেই সবার আগে আড্ডা দিতে যায়। সো হাকিম চত্বর এরিয়াটাতে আমাদের কাছে মনে হচ্ছিল যে ডেঙ্গুর সময় ছিল এটা। সো আমরা ভাবতেছিলাম যে বেটার কি করা যায়, আমরা অলওয়েজ যেহেতু আড্ডা দিতে বসি এখানে, সো আমরা যারা এখানে আড্ডা দিতে বসি আমরা বন্ধুরা মিলে যদি একটা কিছু করতে পারি, তো সেখান থেকে গিয়ে বেটার ক্যাম্পাস করার একটা চিন্তা মাথায় আসছে। সেখান থেকে ভাবলাম যে বেটার ক্যাম্পাস কেন, আমরা বেটার ঢাকা করি না। এরপরে
মানে ফ্রেন্ডরা এসে বললো কি বললি তুই, বেটার ঢাকা কেন, বেটার বাংলাদেশ কর। দেন আমরা ভাবলাম ওকে আচ্ছা বেটার বাংলাদেশ। দেন বন্ধুরা এসে বললো মহসিন এটা তো ঠিক না, বেটার আর্ট হওয়া উচিত। দেন ইটস বেটার আর্ট। দেন হচ্ছে কি আর কখনো থামি নাই। আমরা আমরা আগে থেকে যেমন ভাবে কাজ করছি, অর্গানাইজেশন তৈরি হবার পর থেকে কাজ আসলে ভিন্নতা আসে নাই। আমরা আগে যেভাবে কাজ করতাম এখনো সেভাবেই করতেছি। আমরা এটা ফিল করি যে আসলে ইন্ডিভিজুয়াল ইজ এভরিথিং, এখানে আসলে অর্গানাইজেশন আসলে কিছুই না, এখানে এটা জাস্ট একটা নাম। আর আমরা এটাই বলবো যে যারা হচ্ছে গিয়ে পরিবেশ নিয়ে কাজ করতে আসে, যেই আমার মেইন কোয়েশ্চেনটা বোধহয় ছিল যে আমরা কি কি কাজ করতেছি এখানে। সো কি কি কাজ করতেছি মানে সেটা বলার আগে আমি যদি একটু বলে নি 30 সেকেন্ড সময় নিয়ে যে কেন আমরা কাজগুলো করতেছি, তাহলে বোধহয় কাজগুলো বুঝতে ইজি হবে আর কি। সো আমি একটু সময় নিচ্ছি। সো আমরা কাজটা করতেছিলাম এই কারণে যে আমরা যেন ক্ষুদ্র কিছু কন্ট্রিবিউশন হইলো আমরা যাতে ইম্প্যাক্টফুল কিছু একটা করতে পারি। সো ইম্প্যাক্ট ফেলার জন্য আমাদের কাছে মনে হচ্ছিল যে কাজগুলোর মধ্যে আগে সমন্বয় দরকার, এরপরে হচ্ছে গিয়ে আমরা এক্সিকিউশনে মানে যাবো আর কি। সো আমরা ইভেন্ট করছি খুবই কম, কিন্তু হচ্ছে গিয়ে আমাদের প্ল্যান ছিল আমরা যাতে একদম ইম্প্যাক্টফুল কিছু করতে পারি। সো আমাদের এখন পর্যন্ত 6টা ইভেন্ট হয়েছে। অ্যান্ড এই বছর আমাদের একটা বড় প্ল্যান ছিল, যদি আমি বলি যে আমরা কি করতেছি এখনকার পর্যন্ত আমাদের সবচেয়ে বড় প্ল্যান হচ্ছে গিয়ে প্লাস্টিক পলিউশন নিয়ে আমরা একটা বড় কাজের উদ্যোগ হাতে নিয়েছিলাম। আমরা মনে করতেছিলাম অনেক বড় কিছু করব। সেখানে সেখানে আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে এরকম যে আমরা কলম সংগ্রহ করতেছিলাম। আমরা স্কুল কলেজগুলোতে গিয়ে গিয়ে স্টুডেন্টদেরকে এটা বলতেছিলাম যে তোমার যে বল পেনটা শেষ হয়ে গেছে সেটা তো আমরা জাস্ট ফেলে দিচ্ছি, সেইটা তুমি ফেলে দিও না, সেইটা তুমি জমায় রাখো, এন্ড জমানোর পরে তুমি আমাকে দাও। দেন হচ্ছে কি আমরা স্কুল কলেজে গিয়ে সবাইকে এভাবে মানে বলতেছিলাম। এক সপ্তাহের মধ্যেই আমরা প্রায় 1500 কলম, 1500 কলম আমরা পেয়ে গেছিলাম, জাস্ট যে কলমগুলো কালি শেষ হয়ে গেছে। আমরা জাস্ট অবাক হয়ে গেছিলাম যে এত কলম মানুষের কাছ থেকে কোত্থেকে ছিল। এরকম মানে জাস্ট আমরা যদি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি আমাদের, যে আমরা যখন এই কাজটা শুরু করছিলাম আমাদের ইচ্ছাটা ছিল এরকম যে আমরা এই কলমগুলো আবার হচ্ছে গিয়ে সেই কোম্পানিগুলোকে ফেরত দিব যারা কলমগুলো উৎপাদন করছে। সো আমরা কলমগুলো কালেক্ট করতেছিলাম। কালেক্ট করার পরে আমাদের ওনাদের সাথে যোগাযোগ করাও আমাদের স্টার্ট হয়েছিল। দেন শুরুতে আমরা ভাবলাম যে আমরা হয়তো পাগলামি করতেছি, হয়তো এটার কোনো আউটপুট হবে না, কিন্তু আমরা জাস্ট ভাবতেছিলাম যে স্টার্ট করে দেখি কি হয় আসলে। বাট এরপরে আমরা আমাদের মানে ইউনিভার্সিটি থেকে কয়েকজন শিক্ষক আমাদের সাথে যোগাযোগ করছেন। ওনারা বলছেন যে যে কোনো হেল্পে আমরা যেন ওনাদের কাছে যাই। এরপরে হচ্ছে গিয়ে কোম্পানিগুলোর সাথে যখন আমরা যোগাযোগ করতে গেলাম প্রচুর ভালো পজিটিভ সাড়া পাইছি আমরা। যেখানে আমরা ভাবতেছিলাম যে ওনারা কেন আমাদেরকে হেল্প করতে আসবেন, বরং ব্যাপারটা পুরোই উল্টো। সবাই চায় যে মানুষ আগায় আসুক, মানুষ পরিবেশের জন্য কিছু করুক, এবং প্রতিটা কোম্পানি এটা চায় যে তার প্রতিষ্ঠান যাতে পরিবেশের ক্ষতি না করেই একটা ভালো কিছু করতে পারে। সো ভালো কোম্পানিগুলোর সাথে আমরা যদি ভালো মানে পজিটিভ ভাইব নিয়ে যাই, ওরা আমাদেরকে ফিডব্যাকটা ওভাবেই দেয়। সো এইটা হচ্ছে কি আমাদের একটা বড় কাজ যেটা আমরা করতেছি এখন। এন্ড লকডাউনের কারণে আমাদের কাজটা অফ হয়ে গেছে আর কি। সো এখনো আমরা এটা কন্টিনিউ রাখতেছি, এবং দর্শকদের উদ্দেশ্যে এটা বলবো আমরা যে আপনাদের কলমগুলো আপনারা সংগ্রহ করে রাখেন। এন্ড লকডাউনের পরে আমাদের আবার দেখা হবে, আমরা আবার সেই কলমগুলো ফেরত নিব। এবং শুধুমাত্র বাংলাদেশে প্রতি বছর 10 মিলিয়ন বল পেন উৎপন্ন হচ্ছে, যেগুলো কিনা কালি শেষ আর কি। মানে উৎপন্ন হচ্ছে তো আরো বেশি, মানে কালি শেষ হচ্ছে এরকম বল পেনের সংখ্যা 10 মিলিয়ন। আই মিন হচ্ছে কি এটা 100 লক্ষ হয়। হ্যাঁ, সো ইটস এ হিউজ নাম্বার। সো আমরা এটাই বলবো যে প্লিজ আমরা যদি ছোট ছোট কন্ট্রিবিউশন রাখতে পারি, আমরা যদি কলমটা দিয়ে সফলতা পাই, এন্ড আপনাদের যদি মনে হয় আমরা আরো ভালো কিছু করতে পারি, আরো কোনো আইডিয়া যদি থাকে আপনাদের কাছে, অবশ্যই বেটার আর্টকে জানান। আচ্ছা, আমি যদি এখানে একটা ছোট কিছু গল্প অ্যাড করি, তাহলে যেটা ছিল আমরা যখন 1500 কলম সংগ্রহ করে ফেলেছি, তখন আমরা মিউজিক ডিপার্টমেন্টে ঢাবির যেটা আর্ট ফ্যাকাল্টির 6 তলায়, সেখানে গিয়ে আমরা মানে কলমগুলো একসঙ্গে করে 3টা লাইন করে আমরা পরপর করে কলমগুলোকে সাজিয়েছিলাম। তো মূলত সাজিয়ে আমাদের প্ল্যান কিছু ছিল না, আমাদের প্ল্যান ছিল কি আমরা কিছু ছবি তুলবো, ছবি তুলে শেষে আমরা আপলোড দিব যাতে কিনা সবাই আরো উৎসাহিত হয়। তো সেটা করতে গিয়ে আমাদেরকে প্রত্যেকেই জিজ্ঞেস করছিল যে এই কলমগুলো আপনারা কিভাবে পেয়েছেন, আপনাদের প্ল্যান কি, এরকম অনেক কোশ্চেন আমরা পাচ্ছিলাম। তখনই আই থিঙ্ক মিউজিক ডিপার্টমেন্টের টিচার ছিল, উনি চেয়ারম্যান যিনি,
তার সাথে ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা শিক্ষক, তাদের একটা মিটিং ছিল। তো তারা ওই দিক দিয়ে হেঁটে যাচ্ছিল, তো আমাদের কাছে আসলো স্যার। স্যার এসে আমাদেরকে বলবো যে তোমাদের প্ল্যানটা কি কলম নিয়ে। তাহলে আমরা স্যারকে বললাম যে স্যার ওভাবে তো অ্যাকচুয়ালি কিভাবে কিছু ভাবিনি, এখন অব্দি এতটুকু আমাদের কাজ এগিয়েছে এবং এই এগুলো এগুলো করার ইচ্ছে আমাদের এখন আছে। দেন স্যার মানে আমাদেরকে আমরা বলতেছিলাম যে বললো, কলমগুলো নিয়ে আমরা হচ্ছে কি নতুন কলম হ্যাঁ যা, তৈরি করবো এগুলো দিয়ে, যাতে নতুন করে মানে আর কলম উৎপাদনের জন্য কাঁচামাল ব্যবহৃত না হয়, এবং যত কমানো যায় আর কি। Recycle কাঁচামাল তো করা নতুন যায়। করে ব্যবহার করতেই হবে, হ্যাঁ, যত বেশি ব্যবহারটা কমানো যায়। Yeah. ইয়া দেন স্যার আমাদেরকে স্যারের কার্ড দিয়ে দিল এন্ড বললো যে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা এন্ড তোমরা গিয়েই আমাকে মেল করবা। সো এরকম কিছু সাপোর্ট অ্যাকচুয়ালি আমরা এই কাজ করার সময় মানে পেয়েছি। এন্ড আমাদের যারা মেম্বার আছে তারা প্রত্যেকে 500-600 করে কলম আমাদের জন্য নিয়ে আসতো। ঢাবির বড় বড় যে হলগুলো থাকে, মানে বড় বড় যে রুম গুলো যেখানে কিনা এক্সাম হয়, আমরা এক্সামের পরে এভরি টাইম ওখানে যেতাম, গিয়ে কালেক্ট করতাম যে কতগুলো পেন পাওয়া যায়। কারণ অ্যাকচুয়ালি সব থেকে বেশি কলম পাওয়া যায় পরীক্ষার হলে, পরীক্ষা শেষ হওয়ার পরে, এটা আমরা যেটা পরে বুঝতে পারলাম। সো এভাবে অ্যাকচুয়ালি খুব ভালো একটা সাড়া পেয়েছি সবার কাছ থেকে। অ্যান্ড পেন ফর বেটার আর্থ এটা ছিল আমাদের এই মুভমেন্টের নাম, যেটা থেকে আমরা পরে ইট প্লাস্টিক নামে আরেকটা মুভমেন্ট শুরু করেছিলাম, যেখানে আমাদের উদ্দেশ্য ছিল যে প্লাস্টিক রিসাইকেলটাকে আমরা যেন জনপ্রিয় করতে পারি। এবং তার জন্য আমাদের কিছু প্ল্যান ছিল। আমরা ভেবেছিলাম যে প্লাস্টিক ব্যাংক বসাবো প্রতি এলাকায় এলাকায়, অ্যাটলিস্ট শুক্রবার দিন, যেদিন সবাই কেনা মসজিদে নামাজ পড়তে যায়, সেই দিন তারা তাদের যে প্লাস্টিকের বোতলগুলো জমা হচ্ছে বা প্লাস্টিকের যে ফেলে দেওয়ার যে সামগ্রীগুলো জমা হচ্ছে তারা সেই ব্যাংকে জমা দেবে। অ্যান্ড সেটা আমরা হয়তো কোনো একটা কোম্পানির সাথে আমরা কাজ করতে পারি যারা কিনা রিসাইকেল নিয়ে কাজ করছে, প্লাস্টিক রিসাইকেল নিয়ে। কিংবা আমাদের ইচ্ছে ছিল যে যদি আমরা ভালো কিছু করতে পারি দেন আমরা নিজেরাও হয়তো প্লাস্টিক রিসাইক্লিং কোন একটা কোম্পানি স্টার্ট করতে পারি, যেখানে কিনা আমরা প্লাস্টিক থেকেই অনেক রকমের জিনিস ব্যবহার করব, যেটা কিনা নতুন প্লাস্টিকটা সম্পূর্ণ রিইউজ হওয়া প্লাস্টিক গুলো আমরা যেখানে ব্যবহার করব। সো এই তো। দারুণ, আপনাদের গল্পগুলো হ্যাঁ, আসলেই খুব অনুপ্রাণিত আমি যদি করে। আরেকটা স্টোরি হ্যাঁ শেয়ার হ্যাঁ করি, হ্যাঁ sure. আরেকটা জি স্টোরি। হ্যাঁ, জি, সো জি, জি। ওটা হচ্ছে এরকম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকটা জায়গাতে আমরা অনেকগুলো গাছ লাগাইছি, মানে অনেকগুলো ধাপে আর কি। সো একবার হয়েছিল এরকম যে আমরা গাছ লাগাচ্ছিলাম। সো লাগানোর সময় একজন শিক্ষক, একজন ফ্যাকাল্টি মেম্বার, উনি আসছিলেন হচ্ছে কি ওনার মেয়েকে নিয়ে হাঁটতে, মানে হাঁটতে বের হয়েছেন সকালবেলা। সো উনি হাঁটতে হাঁটতে এসে দেখলেন যে আমরা এই কাজগুলো করতেছি আর কি। আমরা অনেকগুলো স্টুডেন্ট মিলে একটা জায়গায়, ওই জায়গাটা শুরুতে আমরা ক্লিন করছি, দেন আমরা সেখানে মানে মানে ওগুলো লাগাচ্ছি আর কি। তো গাছ লাগানোর সময় উনি ওনার মেয়েকে গিয়ে বললেন যে আম্মু তুমি কি এই ভাইয়াদের মতো করতে চাও? তো সে খুবই হ্যাপি হয়ে গেল। এন্ড হচ্ছে গিয়ে ওই স্যার ওনার মেয়েকে এনে, আমরা আগে করতাম কি আমাদের ওই টিফিন টাইমে আর কি, টিফিন টাইমে বলতে ক্লাস শেষ হইলে আর কি, ঢাকা ইউনিভার্সিটিতে ওভাবে টিফিন টাইম নাই। তো একটা ক্লাসের পরে আরেকটা ক্লাসের জন্য যখন আমরা 5 মিনিট সময় পাইতাম, তখন আমাদের মেম্বাররা গিয়ে গিয়ে তার মানে বোতলে যে পরিমাণ পানিটুকু থাকতো এক্সট্রা, আমরা ওইটা হচ্ছে গিয়ে ওই মানে ফুল গাছে দিয়ে আসতাম, এমন হইতো আর কি। সো ওই মেয়েটা, ওই স্যার এবং ওনার মেয়ে প্রত্যেকদিন সকালে এসে সেই গাছগুলোর পরিচর্যা করতে আসতেন। এন্ড ওনারা এসে আমাদেরকে বললেন যে আপনাদেরকে আর এটা এখন করতে হবে না, ইনশাল্লাহ এখন থেকে আমরাই ওটা করতে পারবো। সো ওইটা আমাদের জন্য অনেক বড় একটা উপহার মানুষের পক্ষ থেকে। এন্ড আমরা জাস্ট স্টোরিগুলো, এই স্টোরিগুলোই কিন্তু আমাদের আসলে সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেয় আমাদেরকে। সো এন্ড আমরা সবাইকে এটাই বলবো, কিপ সাপোর্টিং আস, কিপ সাপোর্টিং এভরিবডি, যে কিনা পরিবেশের জন্য কিছু করতে চায়, যে ভালো কিছু করতে চায়। মানে খারাপ বলার অনেক মানুষ আছে, কিন্তু ভালো বলার জন্য একটু মানুষটা একটু কমই হয়, কারণ আসলে আমাদের বিলিভ করা টাফ হয় যে কে ভালো আর কে খারাপ। বাট আমরা যদি ভালোটাকে সাপোর্ট করতে থাকি, তাহলে সমাজে প্রচুর মানুষ আছে যারা কিনা হচ্ছে গিয়ে ভালো কিছু করতে যাচ্ছে। দারুণ দারুণ, অত্যন্ত ধন্যবাদ বসিম ভাইয়াকে এবং দীপিতা আপুকে। আপনাদের কাজ নিয়ে তো আমাদেরকে এতক্ষণ আপনারা জানালেন। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে এটা যে এই যে বেটার আর্থ অর্গানাইজেশনটা থেকে পরিবেশ নিয়ে কাজ করে চলেছেন আপনারা, আপনাদের এই উদ্যোগগুলোকে আপনারা কিভাবে এসডিজি গোলের সাথে সমন্বয় করছেন? এক্ষেত্রে আপনাদের আপনাদের শর্ট টার্ম এবং লং টার্ম গোলের কথা যদি আমাদেরকে বলতেন। আচ্ছা, আমি বলবো নাকি তুই বলবি? তুই বল। আচ্ছা, আমরা যে আমি একটু আগেই বললাম যে আমরা হচ্ছে গিয়ে মেইনলি ফোকাসড অন হচ্ছে গিয়ে সমন্বয়ের উপর, যে আমরা
ইম্প্যাক্টফুল কাজ করতে চাই। সো আমরা হচ্ছে গিয়ে মেইনলি ফলো করি 17টা এসডিজি যে গোলগুলো আছে সেগুলোকে। আমরা মনে করি যে গ্লোবালি আমরা যদি সবাই মিলে কাজটা করি তাহলে আমাদের এনভায়রনমেন্টের জন্য আমরা বেশ ভালো কিছু কাজ করতে পারবো আর কি। সো আমরা হচ্ছে গিয়ে এসডিজি গুলোকে শুরুতে এভাবে ভাগ করে নিই যে কোনটা এখন এই মুহূর্তে আমাদের ঢাকা শহরের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, সেই হিসেবে আমরা আমাদের প্ল্যান গুলোকে সাজাই। দেন হচ্ছে গিয়ে আমরা এক্সপার্টদের সাথে কথা বলি, মিটিং করি ওনাদের সাথে আমরা গিয়ে, যে আমরা যেই প্ল্যানটা করছি এই প্ল্যানের মধ্যে আমরা আর কি কি মানে কিভাবে এই প্ল্যানটাকে আরো এডিট করতে পারি আমরা। সো ফার্স্ট কথা হচ্ছে আমরা আগাই ওইভাবে। এন্ড এসডিজির সঙ্গে আসলে সাধারণভাবে মানে মানে বেসিক যেই মানে রুলগুলো আছে এসডিজি সেগুলোই আমরা ফলো করি। আমরা বেশ মানে ইনডেপথে আমরা ওইভাবে কাজ করার চেয়ে আমরা মনে করি যে হচ্ছে গিয়ে যে সাধারণ মানুষ কোনটা বুঝবে সবচেয়ে ভালো করে, মানে সেই দিকে আমরা ফোকাস করি। এন্ড আমরা এসডিজি কে সামনে আনি তখনই যখন কিনা হচ্ছে গিয়ে আমরা অফিসিয়াল কাজ করি, কিন্তু আনঅফিসিয়ালে আমরা এসডিজি কে ফোকাসে আনি না। আমরা সেগুলোকে ফোকাসে আনি যেগুলো সাধারণ মানুষ বুঝতে পারবে সবচেয়ে ইজিলি। লাইক হচ্ছে গিয়ে এসডিজি 13 হচ্ছে গিয়ে ক্লাইমেট অ্যাকশন, যদি আমি ভুল না বলি আর কি। সো এসডিজি 13 নিয়ে আমরা এভাবে মানুষকে গিয়ে বলি না যে আমরা এসডিজি 13 নিয়ে এখন কাজ করতেছি, বরং আমরা সরাসরি তাকে এটা বলি যে আমরা ক্লাইমেট অ্যাকশন নিয়ে কাজ করতেছি। সো এন্ড ক্লাইমেট অ্যাকশনটাকেও আমরা আরো ইজিলি বলি যে হচ্ছে গিয়ে আমরা ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করতেছি, মানুষ যাতে আরো ইজিলি বুঝতে পারে যে মানে আমাদের পয়েন্টটা আসলে কি, আমরা কি পয়েন্টটা আসলে ক্রিয়েট করতে চাচ্ছি এখানে। সো আমরা কাজটা মেইনলি এভাবে করতেছি যে মানে সমন্বয়টা আর কি যত ইজিলি মানুষের কাছে বোধগম্য হবে। অ্যাকচুয়ালি লাইক আমি যদি মানুষকে গিয়ে বলি যে আই থিঙ্ক ক্লাইমেট চেঞ্জটা মানুষের জন্য কঠিন হয়ে যায়। আমরা যখন গিয়ে বলি যে আচ্ছা গাছপালা তো আগের থেকে কমে গেছে, আজকে খুব গরম পড়ছে, ইদানিং তো খুব ঝড় হচ্ছে, এগুলো কিন্তু মানুষের কাছে খুব বেশি আরো বেশি ইজি হয় বোঝার জন্য। সো আমরা অলওয়েজ চেষ্টা করি যেন খুব ইজিলি মানুষের কাছে রিচ করা সম্ভব হয়। কারণ আসলে পরিবেশের জন্য কিছু করতে হলে আমরা সবসময় যেটা মোহসিনা বললো যে সমন্বয়টাকে আমরা বেশি প্রাধান্য দিই। অ্যান্ড সেটা শুধুমাত্র অর্গানাইজেশন গুলোর না, সাধারণ মানুষেরও। কারণ সাধারণ মানুষের অ্যাকচুয়ালি একটা বড় অংশ এখানে প্লে করার আছে আমরা যেটা মনে করি। সো এই জন্যই আমরা চাই যে অলওয়েজ সহজভাবে যেন আমরা আগাতে পারি। অত্যন্ত ধন্যবাদ। আপনারা যে আমি যদি কাজগুলো করে আরেকটা যাচ্ছেন, ক্ষুদ্র কথা অ্যাড করি। হ্যাঁ ভাইয়া হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আর আমরা বলবো যে ইন্ডিভিজুয়ালি কেউ যদি পরিবেশের জন্য কাজ করতে চান, আমরা যেটা আগে ফিল করতাম যে ইন্ডিভিজুয়ালি হয়তো আমরা একটা বিষয় দেখতেছি সামনে, কিন্তু আমরা হয়তো পরিবর্তনের জন্য খুব বড় কন্ট্রিবিউশন করতে মানে আনতে পারতেছি না সেখানে। সো আমরা বলবো যে অলওয়েজ আমরা আপনার সঙ্গে থাকার ট্রাই করব। যদি কেউ মনে করেন কোনোভাবে সমাজে কোনো একটা বিষয়ে আপনি পরিবর্তন আনতে চান, একটা জায়গায় আপনি কন্ট্রিবিউট করতে চান, তাহলে আপনি বেটার আর্থের কাছে রিচ করতে পারেন। আমরা ট্রাই করব আপনাকে হেল্প করার জন্য এবং অথরিটির কাছ পর্যন্ত আপনার আইডিয়াটাকে মানে শেয়ার করতে, আপনাকে হেল্প করার জন্য। হ্যাঁ আপু, অত্যন্ত ধন্যবাদ ভাইয়া। আপনারা যে কাজগুলো করে যাচ্ছেন এই কাজগুলো করার সময় কোনো বাধা বিপত্তি বা এগুলো আপনারা যে বাধাগুলো ফিল করছেন যে আছে, সেই বাধাগুলো অতিক্রম করবার জন্য সম্ভাব্য সমাধান, বা যদি আমি বলি যে বাংলাদেশের অবকাঠামোগত পরিস্থিতিতে সেগুলোর সমাধান কিভাবে চিন্তা করছেন বা করবেন, সেটা যদি একটু বলতেন। আপুর কাছে প্রশ্ন করি। হ্যাঁ আচ্ছা আমি শুরু করি। হ্যাঁ আমি শুরু করি। আচ্ছা আই থিঙ্ক আমরা যখন কাজ করতে গিয়েছি আমাদের কাছে যেটা সব থেকে, যদি একটা ছোট স্টোরি দিয়ে বলি তাহলে বোধহয় ভালো হয়। যেরকম আমরা বলছিলাম যে আমরা হাকিম চত্বরে গাছ লাগাবো ভেবেছিলাম। সো হাকিম চত্বরে কিছু গাছ আছে যেগুলো অনেক বড় বড় গাছ। আমরা সেখানে গাছ লাগাতে গিয়ে যেটা আমরা 3টা গাছ লাগিয়েছিলাম, লাগানোর পরে আমরা ওগুলোতে নিয়মিত পানি দিচ্ছিলাম, বড় হচ্ছিল, ভালো হচ্ছিল, কিন্তু যতটা অ্যাকচুয়ালি ওদের বড় হওয়ার কথা বা যতটা দ্রুত এটা গ্রোথ হওয়ার কথা ততটা হচ্ছিল না। তো এরপরে আমরা এটা নিয়ে আসলে খুব দুশ্চিন্তায় পড়েছি। দেন আমরা ভাবলাম যে আচ্ছা এটা নিয়ে কি হচ্ছে সেটা আমরা স্টাডি করতে চাই, শুনতে চাই কারো এক্সপার্টের কাছ থেকে। তখন আমরা রনি ভাইয়ের সাথে যোগাযোগ করি, গ্রিন সিভার্স এর আসান রনি ভাই। ভাইয়াকে আমরা আমাদের সেমিনারে আমন্ত্রণ জানাই, সেখানে আমরা ভাইয়ার কাছ থেকে শুনতে চাই যে ভাইয়া এখানের মধ্যে গাছটা তো আমরা লাগাচ্ছি কিন্তু কেন কিছু হচ্ছে না। দেন ভাইয়া একটা কথা বলেছে আমাদের, যেটা শুনতে হয়তো খুব ফানি বাট খুব দুঃখজনক আসলে। ভাইয়া বলছিল যে আমি প্রতি বছর ওই একই জায়গায় এসে গাছ লাগাই প্রতি বছর। এর মানে কি? এর মানে হচ্ছে অ্যাকচুয়ালি গাছগুলো টিকছে না।
গাছগুলো প্রতি বছর লাগানো হচ্ছে, প্রতি বছর এগুলো মারা যাচ্ছে এবং প্রতি বছরই আবার একইভাবে লাগানো হচ্ছে। তো ভাইয়া যেটা আমাদেরকে বললো, এখানে আসলে অনেকগুলো ব্যাপার কাজ করে। কোথায় তোমার গাছটা তুমি লাগানোর মতো উপযুক্ত পরিবেশ আছে কিনা। যেমন হাকিম চত্বরে যে গাছগুলো অলরেডি আছে সেগুলো অনেক বড় বড় গাছ, যার জন্য নিচে যখন আমরা ছোট গাছগুলো লাগাচ্ছি সেগুলো কিন্তু ছায়ার মধ্যে মানে থাকছে, প্রপার আলো পাচ্ছে না। তো এগুলো কিন্তু আমাদের এডুকেশনের মধ্যে ছিল না, আমরা জানতাম না যখন আমরা প্রথম কাজ শুরু করেছি। আমি বলবো যে কাজ শুরুর সময় আমাদের প্রথম যে বাধাটা পেতে হয় সেটা হচ্ছে আমাদের এডুকেশনের অভাব, আমাদের শিক্ষার অভাবটা। আমরা প্রপারলি জানি না মানে পরিবেশের ব্যাপারে। আমরা জানি না যে পরিবেশ আমাদের জীবনের সাথে আসলে কতটা যুক্ত হয়ে আছে। আমরা এটা ফিল করতে পারি না। আমার কাছে মনে হয় না যে খুব বেশি মানুষ আমরা এটা ফিল করতে পারি যে পরিবেশটা যে আমার কাজ করার, সরাসরি কাজ করার একটা জায়গা। আমরা হয়তো এটাকে এভাবে দেখি যে আচ্ছা পরিবেশের তো হচ্ছে, ঝড় হচ্ছে, গাছপালা কাটা পড়ছে, এসব খুব স্বাভাবিক ব্যাপার, এগুলো হতে থাকবে, এটাতে আমার হাত কোনো হাত নেই। কিন্তু এটাতেও যে আমার একটা হাত আছে সেটা অ্যাকচুয়ালি আমরা ফিল করতে পারি না, বা আমাদেরকে স্কুল লাইফে কিন্তু এনভায়রনমেন্ট নিয়ে আলাদাভাবে আমাদের শেখানো হয় না। হয়তো সমাজ বই এক দুটো চ্যাপ্টার থাকে আমাদের, বাট আলাদাভাবে এটা নিয়ে বিস্তারিত কিন্তু আমাদের শেখা হয় না। আর প্লাস্টিক নিয়ে যদি একটা ইন্টারেস্টিং নিউজ শেয়ার করি, সেটা হচ্ছে যে আমরা ইউথরা যারা কিনা আমরা সব থেকে দায়িত্ববান আচরণ করব বলে আমরা মনে করি, তারাই কিন্তু প্লাস্টিক যে পলিউশনটা হয় তার সব থেকে বেশি পার্সেন্টের পলিউশনটা আমরাই করি, এবং আমরা এটা ফিলও করতে পারি না। সো আমার কাছে মনে হয় যে 56% আচ্ছা, ইয়া, ঢাকা শহরে প্লাস্টিক যে পলিউশনটা হয়, পলিউশনটা হচ্ছে ওটার 56% আমরা ইয়াংরা করতেছি। সো আই থিঙ্ক যে প্রথম যে প্রবলেমটা আমাদের ফেস করতে হয় সেটা হচ্ছে এটাই যে আমাদের এডুকেশনের অভাব, আমাদের সচেতনতার অভাব। এরপরে যদি যাই, সেটা হচ্ছে আই থিঙ্ক ভৌগোলিক অবস্থা, যেটা আমরা সবসময় বলি, যদি আমরা প্লাস্টিক পলিউশনের দিকে তাকাই বা ক্লাইমেট চেঞ্জের দিকে তাকাই বা এয়ার পলিউশনের দিকে তাকাই, প্রথম যেটা আমরা নজরে দেখবো এটা হচ্ছে অ্যাকচুয়ালি যে পলিউশনটা হয় সেটার একটা বিশাল অংশের দায়ভার থাকে আমাদের উন্নত যে দেশগুলো আছে তাদের হাতে। যেমন সুইজারল্যান্ড বলি আমরা বা ইউএস বলি, তাদের হাতে থাকে। কারণ ওরা যে পরিমাণ কার্বন উৎপাদন করে, ওই পরিমাণ কার্বন মানে তার আমি যদি বলি অ্যামাউন্টটা, যে আমেরিকা আমাদের থেকে 16 গুণ বেশি কার্বন উৎপাদন করে প্রতি বছর। এর মানে ক্লাইমেটের যে বড় একটা ক্ষতিটা হচ্ছে এটা কিন্তু ইউএসএ হাতে আছে, এটা কিন্তু বাংলাদেশের হাতে নেই। সো আমি কিন্তু খুব ছোট একটা দেশ থেকে বসে ওইটা কন্ট্রোল করতে পারবো না, চাইলেও পারবো না। সো আমাদেরকে কিন্তু এরকম অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে ওখানে। আমরা যদি এখানে একদম ঠিক হয়ে যায়, যদি এরকম কখনো হয়, তবুও কিন্তু একটা প্রভাব আমাদের মধ্যে থেকেই যাবে। যে আমাদের এখন যে আমফান আমাদের উপর দিয়ে গেল, আমাদের যে ঝড়গুলো করতে হয়, ফেস করতে হয় প্রতি বছর, দেখা যায় যে আগের বছরের থেকে আরো বেশি গরম পড়ছে, এগুলো কিন্তু শুধুমাত্র আমাদের হাতে নেই। সো আই থিঙ্ক ভৌগোলিক অবস্থাটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় হিসেবে আসে। আর যদি মহসিন, যদি তুই কিছু অ্যাড করিস সাথে। আচ্ছা, আমি যদি অ্যাড করি যে আচ্ছা, আমরা আলোচনা করতেছি যে আমরা কি কি সমস্যা সম্মুখীন হচ্ছি না, এবং সেই সমস্যাগুলোর সমাধান আপনাদের কাছে কি মনে হয় আছে কিনা বা কি হতে পারে। আচ্ছা, সমস্যাগুলো তো যেটা বললি, আমি যদি সমাধান মনে করি, যেটা আমি যদি ওরকম কিছু বলতে চাই আর কি। ফার্স্ট অফ অল আমার কাছে মনে হয় যে ইন্ডিভিজুয়াল মানে সেক্টর থেকে আমরা যেভাবে আমরা কন্ট্রিবিউট করব, তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের আসলে ইকোনমিক সেক্টরের দিকেও একটু মনোযোগ দেওয়া লাগবে। এটা কতটা গ্রিন ওরিয়েন্টেড হবে। তবুও আমার ইচ্ছে নাই যে লাইভে এসে আসলে এরকম মানে ইকোনমিক্স নিয়ে কথা বলা, বাট হচ্ছে আসলে বলতে হয় আমাদের যে আমরা কথা বলি না বলেই কিন্তু আসলে মূল যেই মানে শেকড়ের যে মানে সমস্যাটা আছে ওই দিকে আমরা মনোযোগ দিই না বলেই ইন্ডিভিজুয়ালদেরকে আমরা দোষ দিতে থাকি। এবং আমি একটু মানে যদি একদম আরো স্ট্রিক্টলি বলি, তাহলে হচ্ছে গিয়ে মূল সমস্যাটা তৈরি হয় হচ্ছে গিয়ে বিজনেস থেকে। আমরা যদি কোকা কোলার কথা বলি, ওরাই সবচেয়ে বড় কন্ট্রিবিউশন রাখতেছে মানে এই হচ্ছে গিয়ে এই যেই বোতলগুলো এভরি ইয়ার উৎপন্ন করতেছে সেগুলো মানে কমানোর জন্য সবচেয়ে বেশি কন্ট্রিবিউট ওরাই করতেছে। আমরা হয়তো এটাই দেখতেছি যে ওরা আমাদেরকে বলতেছে যে আপনার ব্যবহৃত যে আছে আর কি, মানে মানে কোকের যেই বোতলটা আছে ওইটা আপনি ফেলে দিয়েন না, ওইটা আপনি আবারও ব্যবহার করেন। কিন্তু তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে আমাদের আসলে গভর্নমেন্ট থেকে রুল করা উচিত
যে এইটাকে এইটাকে রিডিউস করার জন্য কোকাকোলা আইন মানতেছে কিনা। লাইক কোকাকোলাকে আমাদের আইন দিয়ে দেয়া লাগবে যে তুমি এর চেয়ে বেশি প্লাস্টিক একটা নির্দিষ্ট ইয়ারে উৎপন্ন করতে পারবা না, তুমি একদিনে এর চেয়ে বেশি প্লাস্টিক ব্যবহার করতে পারবা না। আমি যদি একটা প্রতিষ্ঠান যদি একটা পণ্য উৎপাদন করে, কারণ সবকিছু আমাদের হাতে থাকে না আসলে, তো প্রতিষ্ঠান যদি একটা কিছু উৎপন্ন করে এবং সেটা যদি খুবই কম মূল্যে আমাদের কাছে দেয়, কনজিউমার হিসেবে আমরা সেটা গ্রহণ করব, কারণ আমরা দেখতেছি যে সবচেয়ে ইজি হচ্ছে গিয়ে সেটা গ্রহণ করা। সো সারা বিশ্বে এখন যা হচ্ছে, উন্নত বিশ্বে আমি যদি অস্ট্রেলিয়ার কথা বলি, ওরা এটা করতেছে যে ওদের যদি খরচটা বেশি হয়, ওদের যদি গ্রাহকদের ক্ষতিও হয়, তারপরেও ওরা বেশি খরচ করে হলো এই ওয়ান টাইম ইউজের যেই প্যাকেট গুলো আছে সেগুলো ওরা বাদ দেওয়ার জন্য অনেক আইন করতেছে এবং সেগুলো ওরা স্ট্রিক্টলি ফলো করতেছে। আমরা কিন্তু এটা করতেছি না। পাট দিয়ে আপনি ব্যাগ বানান, কিন্তু পাটের ব্যাগের যদি দাম 5 টাকা হয় আর একটা পলিথিনের প্যাকেটের দাম যদি হচ্ছে গিয়ে 10 পয়সা হয়, লাইক 1 টাকা দিয়ে যদি 8-9টা পলিথিনের প্যাকেট পাই আমি, তাহলে কেন আমি 5 টাকা দিয়ে একটা পাটের ব্যাগ কিনবো? এটা ইম্পসিবল। আমি কেন কিনবো এটা? আমি যদি বিজনেস করি, আমার একসাথে যদি 1 লক্ষ পাটের ব্যাগ কিনতে হয় এবং আমি যদি সেগুলো 5 টাকা করে কিনি, তাহলে আমার কিন্তু 5 লাখ টাকা খরচ হচ্ছে এখানে। আর যদি পলিথিনের প্যাকেট কিনি, তাহলে 50,000 টাকা দিয়ে আমি অনেক কিছু কিনে ফেলতে পারবো। তাহলে কেন আমি বিজনেসে পাটের ব্যাগ ব্যবহার করবো সেই পলিথিন ব্যবহার না করে? সো আমার কাছে মনে হয় যে ইকোনমিক্সদের আরো বেশি মনোযোগ দেওয়া লাগবে এই দিকে, এবং হচ্ছে গিয়ে ল এনফোর্সমেন্টে এখানে আরো একটু স্ট্রিক্ট হওয়া উচিত। এই ইন্ডিভিজুয়ালের দোষ দিয়ে লাভ হবে না। সো আমার কাছে এটা সমাধান মনে হয় যে আসলে আমরা ইন্ডিভিজুয়াল খুব বেশি করতে পারি না। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এটা একদম ঠিক বলেছেন যে এটা আসলে শুধু ব্যক্তিগতভাবে করলে হবে না, সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। আর সেভাবেই আশা করছি যে আমরা আমাদের পরিবেশকে একদিন ইনশাল্লাহ আমরা নতুন রূপে দেখতে পারবো, যখন জিরো পলিউশনের স্বপ্ন দেখতে পারি আমরা ইনশাল্লাহ। আচ্ছা, অবশ্যই। এবার আপনাদের কাছে যদি একটু আমি চলে আসি, যে আপনারা দুজনই সিএসআর উইন্ডোর পাশে আছি প্রজেক্টের সাথে শুরু থেকে লেগে আছেন কাইন্ডনেস অ্যাম্বাসেডর হিসেবে, তাছাড়াও মার্কেটিং এবং কন্টেন্ট টিমের সাথে। এরকম কাজের প্রতি আপনাদের আগ্রহ কেমন করে আসলো? আপনারা তো ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করছিলেন, তাহলে হঠাৎ করে কেন পাশে আছি প্রজেক্টের পাশে আপনাদের আগ্রহটা চলে আসলো, যদি একটু বলতেন। দীপিকা আপু, আপনার কাছে জানতে চাই। আচ্ছা, আমি এটা মহসিনকে দিব, কারণ যেহেতু আমি ওর পরে এসেছি এবং আমি ওর মাধ্যমে এসেছি, তো আমি যদি ওর কাছ থেকে আসি তাহলে ইজি হবে আর কি গল্পটা বুঝতে। অবশ্যই অবশ্যই, মহসিন ভাই আপনি বলেন। স্টোরিটা ছিল এরকম যে লকডাউনে সবকিছু অফ হয়ে যাচ্ছে, আমাদের যে মুড ওইটাও অফ হয়ে যাচ্ছে, আমাদের সবই অফ হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। সো ফেসবুক স্ক্রল করতে করতে ফেসবুক স্ক্রলিংও অফ হয়ে যাচ্ছে, ইউটিউব ভিডিও দেখতে দেখতে ইউটিউব ভিডিও অফ হয়ে যাচ্ছে, আর কিছু দেখতে ভালো লাগে না। সো ওই সময় হচ্ছে গিয়ে অনেকগুলো কাজ আমরা দেখলাম যে অনেকেই পরিবেশের জন্য না, এখন সবাই মানুষের জন্য কাজ করতেছে। আমরা মানুষেরা অনেক বড় একটা বিপদের মধ্যে আছি। সো এবং মানুষেরা বিপদে পড়ার পরে যেটা সবচেয়ে ভালো ব্যাপার হয়েছে সেটা হচ্ছে গিয়ে পরিবেশ একটু হাঁপ ছেড়ে আর কি রক্ষা পাইছে, বাঁচলো। সো সো এখন এই সমস্যাটা যখন স্টার্ট হয়েছে, দেন আমরা তখন আমার সাথে এই আমার আহসান ভাইয়ার অনেক ভাইয়ের সাথে আমার অনেক আগে থেকেই পরিচয়। সো ভাইয়ারা অনেক ডেডিকেটেডলি কাজগুলো করতেছিলেন। লাইক সিএসআর উইন্ডোর কাজগুলো একদম করোনা ভাইরাসের যখন বাংলাদেশে আসে নাই, ভাইয়ারা তখন থেকে মানুষকে সচেতন করা স্টার্ট করছিলেন যে কি করলে আমরা সাবধান থাকতে পারবো, কি করলে এই করোনায় বাংলাদেশ আক্রান্ত হবে না, এবং বাংলাদেশ যে একটা বড় ধরনের ঝুঁকির মধ্যে আছে। আমি দেখতেছিলাম সাদমান ভাইয়া, আহসান রনি ভাইয়া, ওনারা অনেক ট্রাই করতেছিলেন। লাইক আমরা ওইভাবে হয়তো কেউ ভাবিও নাই, কল্পনা করি নাই যে এরকম একটা অবস্থায় পুরো পৃথিবী আসবে। সো দেন আমার কাছে মনে হইলো যে আই হ্যাভ টু ডু সামথিং। দেন আমি ভাইয়াদের কাছে আসলাম, আইসা আমিও বললাম যে আমিও কিছু করতে চাই এখানে। দেন আমি ভাবলাম এটা যে আমার স্কিল যতটুকুই আছে, আমি হয়তো এখন অনেকগুলো কাজ করে ফেলছি এখানে, একসাথে অনেক দিন যাবত আমি কাজ করতেছি এখানে, কিন্তু শুরুতে যখন আসছি আমি একদম শূন্য হাতে আসছিলাম। কিন্তু আমার জাস্ট এইটা
আগ্রহ ছিল যে আই ওয়ান্ট টু ডু সামথিং হিয়ার। সো হচ্ছে গিয়ে অ্যান্ড দে আর সো কোঅপারেটিভ, অ্যান্ড আমরা প্রায় অনেক মানুষ কাজ করছি একসাথে। আমি সংখ্যা বলতে পারবো না, আমি কত বলবো, 100+, 150+, আমি তো বলবো এর চেয়ে বেশি মানুষ হয়তো আমরা একসাথে কাজ করছি। সো হচ্ছে গিয়ে সো হচ্ছে গিয়ে আচ্ছা মিনিট, আচ্ছা সো আমার ইন্টারনেটে বোধহয় একটু সমস্যা হচ্ছে, দীপিতা যদি এখান থেকে কন্টিনিউ করিস। আচ্ছা, এরপরে আমি যদি এখান থেকে মানে এরপর থেকে কন্টিনিউ করি, এরপর তো প্রজেক্টের তখন শুরুর দিকের অবস্থা, আমাকে মহসিন এসে বললো যে এরকম একটা কাজও করছে এন্ড আমি কি যুক্ত হতে চাই কিনা। দেন আমি ওকে বললাম অবশ্যই, কেন না, এরকম একটা কাজ যেহেতু তখন ফেসবুকে আমরা অলরেডি দেখছি অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু কাজ করা শুরু করে দিয়েছিল, বিদ্যানন্দ তখন কাজ করছে, তারপরে আরো কিছু জাগো ফাউন্ডেশন কাজ করছিল। সো এসবের মধ্যে আমার কাছে মনে হলো যে অবশ্যই এখানে আমি এটা কন্ট্রিবিউট তো করতেই পারি। তারপর থেকে আসলে একসঙ্গে যুক্ত হওয়া, যুক্ত হয়ে কাজটা একসঙ্গে করে যাওয়া, এভরিডে পোস্ট গুলো আমাদের কাছে আসতো, অনেকগুলো বাচ্চার ছোট ছোট বাচ্চার ছবি থাকতো সেগুলোতে, সেগুলো দেখতে আমাদের খুবই ভালো লাগতো। খাবারগুলো হাতে নিয়ে তারা জাস্ট দাঁত কেলায় হাসতেছে, এমন একটা অবস্থা। সো মানে দেখে না একটা শান্তি, মনের একটা শান্তি। সো এই ছবিগুলো করতে গিয়ে না মানে ইমোশনাল ভাবে অ্যাটাচ হয়ে যাওয়া কাজটার সাথেও। আর প্রতিদিন এতগুলো মানুষের খাবার দেওয়ার জন্য যেভাবে আমাদের কাইন্ডনেস অ্যাম্বাসেডররা কাজ করছিল, দেখা যাচ্ছে তখন বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হতো মাঝে মধ্যে তখন, যেহেতু আমরা বোধহয় তখন গ্রীষ্মের দিকে আস্তে আস্তে যাচ্ছি, এরকম একটা অবস্থা ছিল। প্রচুর বৃষ্টি হতো, এই বৃষ্টির মধ্যেই তারা গিয়ে খাবারগুলো দিয়ে আসতো, এসে বলতো আপু বৃষ্টির জন্য ছবি তুলতে পারিনি কিন্তু খাবার ঠিক মতো পৌঁছে গেছে। তখন না ছবিগুলো ভালো না আসলেও মনে হতো যে যাক, খাবারগুলো তো পৌঁছেছে। সো এভাবেই আসলে এভাবেই কাজের সাথে আরো বেশি ইমোশনালি অ্যাটাচড হওয়া, এখনো কাজ চলছে আমাদের। আমরা অলরেডি 1500 মানুষের কাছে খাবার পৌঁছে দিতে পেরেছি। আমার মনে আছে ঈদের আগের দিন আসান রনি ভাই কল দিয়েছে, গ্রুপ কলে আমি আর মহসিন, রনি ভাই আর হচ্ছে অনেক ভাই। তা আমাদেরকে বললো যে আমাদের তো এই নিয়ে 20,000 আই ডোন্ট নো 20,000 মানুষ বোধহয় 20,000 সরি 20,000 খাবার, 20,000 প্যাকেট খাবার আমাদের কাছে আমরা পৌঁছাতে পেরেছি। তো 20,000 এখন কালকে তো ঈদ, যেটা বলতেছিল মানে রনি ভাই বলছে কালকে তো ঈদ, তো আমি তো বিবাহিত, অনেক ভাইও তো বিবাহিত, তা আমাদের তো মনে করেন আর জীবিত নাই। এখন যদি কালকে সময় না দিই তাহলে তো সংসার ভেঙে যাবে। তো আপনারা কি আগামী কালকে দিবে মানে খাবারের পোস্ট গুলো করতে পারবেন কিনা। দেন আমরা একটা অবাক হলাম, ভাইয়া আগামী কালকেও মানুষ খাবার দিতে চাচ্ছে? ভাইয়া বললো যে অবশ্যই, আগামী কালকেও, ঈদের দিনটাও মানুষ বাদ দিতে চায় না, মানে খাবার দিতে যাচ্ছে। সো পরে আমরা অ্যাকচুয়ালি খুব হ্যাপি হয়ে গেছি, এবং তখনই প্রথম আমাদের যে পোশাকের ব্যাপারটা তখনই ফার্স্ট এসেছিল, মানুষ পোশাক দিতে যাচ্ছিল ঈদের জন্য। সো সেই দিন আমাদের কাছে খুব ভালো লেগেছিল, আসলে ঈদের দিন আমরা কাজ করছিলাম, আমরা ওয়েট করছিলাম কখন খাবারের ছবিগুলো আসবে। এরপরে সন্ধ্যার দিকে আমি চলে গেছিলাম আমার ফুপির বাসায়, যেহেতু ঈদ ছিল একবার দেখা করে আসতে হবে। মহসিন কল দিয়ে বললো যে আচ্ছা ছবি কিন্তু চলে আসছে, আমি দ্রুত চলে আসছি না, আচ্ছা কি ছবি আসছে, কতগুলো খাবার গেলো দেখবো। আমি যদি একটু আরেকটু এই ব্যাপার, হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ বল, মানে তুই বল, এরপরে আমি অ্যাড করতেছি। আচ্ছা সো আই থিঙ্ক এই ব্যাপারগুলো খুব ভালো কিছু স্মৃতি, যেগুলো হয়তো আমরা পরে আরো বলতে থাকবো, পুরো আমাদের আজকে যে এপিসোড সেটা জুড়ে বলতে থাকবো। সো ইয়া, সিএসআই এর সাথে আসলে যে কানেকশনটা সেটা হচ্ছে একটা ইমোশনাল মানে অ্যাটাচমেন্ট, যেটা শুধুমাত্র আসলে কাজ না, এটা এভরিডে যে ছবিগুলো আসে আমরা ফিল করি যে আমরা অ্যাকচুয়ালি কিছু করতে পারছি, এই অবস্থায় মানুষকে একটু হলেও আমরা তাদেরকে সাহায্য করতে পারছি। সো হ্যাঁ হ্যাঁ, আমি যদি বলি যে আমরা আসলে খুব মানে বড় রকমের কাজ করছি এরকম না, লাইক আমরা যেই টিমে কাজ করতেছি আমরা আসলে কমিউনিকেশন মানে সেক্টরটা ম্যানেজ করতেছি, হয়তো আমরা হয়তো সবার সাথে যোগাযোগ করতেছি, বাট আসলে গভীর থেকে গভীরে গেলেও আমরা এত এত হিডেন স্টোরি আছে এখানে, এবং সবাই আসলে স্টোরি গুলো শেয়ার করতে মাঝে মাঝে ইচ্ছাও মানে করে না, ওনারা জাস্ট লুকায় রাখে স্টোরি গুলো, এরকম আর কি। যে একজন হয়তো আমি একটু ইন্টারাপ্ট করি, আমি ইনফ্যাক্ট আপনাদেরকে এই স্টোরিগুলো মানে জিজ্ঞেস করতেই দিয়েছিলাম যে এই যে পাশে আছি প্রজেক্টের সাথে আপনারা এতদিন ধরে কাজ করছেন, আই এম শিওর যে বিভিন্ন রকমের অভিজ্ঞতা হয়েছে, আনন্দের, কষ্টের, বা জানি না সফলতা, বিভিন্ন রকমের গল্প থাকার কথা আপনাদের, তাই না? আপনারা আপনাদের পার্সোনাল সেই এক্সপেরিয়েন্স গুলো যদি একটু শেয়ার করতেন, একটু স্পেসিফিক গল্পগুলো, আমি শিওর আমাদের দর্শকরা শুনতে চায়। সো মানে স্টোরি গুলো মানে এমন যে হচ্ছে কি এক একটা মানুষ এত আগ্রহ নিয়ে ওনারা মানুষের জন্য কিছু করতে চান এই লকডাউনের মধ্যে,
লাইক আমি যদি এটা মানে মানে বলি যে হচ্ছে গিয়ে যে আমাদের যারা কাইন্ডনেস অ্যাম্বাসেডর ওনারা যে শুধুমাত্র খুব আনন্দ নিয়ে কাজগুলো অলওয়েজ করেন এরকম কিন্তু না, ওনাদের ফ্যামিলির অনেক স্ট্রাগল থাকে হয়তো। এখন লকডাউনের মধ্যে আমার মা যেমন আছে, সবারই কিন্তু একজন মা আছে। সো আমার মা যেমন আমার জন্য অনেক ভাবেন, প্রত্যেকের মা কিন্তু ওনার জন্য ভাবেন। সো এই মাকে হ্যাপি রাখতে হচ্ছে সবাইকে, এই মাকে হ্যাপি রাখতে 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 আমাকে আবার রাস্তায় যেই মাটা ঘুমায়, যেই মাটার সন্তান খাইতে পায় না, ওই মাটাকে আবার আমাকে হ্যাপি করতে হচ্ছে। সো এইটা অনেক মানে স্যাড একটা স্টোরি, যে আমরা আসলে তখন বুঝতে পারি না, আমাদের বাসায় হয়তো মা কান্না করে যে আমার ছেলেটা অথবা আমার মেয়েটা হয়তো ঘর থেকে বের হয়ে গেছে আরেকজনকে খাবার দিতে, বাট আমার ছেলেটা সুস্থ থাকবে কিনা, শেষ পর্যন্ত আমার ছেলেটা সুস্থ থাকবে কিনা। দেন আমি যদি এটা বলি যে লাইক আমি যখন অসুস্থ হয়ে গেছিলাম আর কি, দেন সেইটার একটা অনেক লম্বা স্টোরি, আমরা যদি ওইদিকে এখন না যাই আর কি। সো লাইক এভরিওয়ান লাইক মানে রাবি ভাইয়ের স্টোরি যদি আমি বলি, এরপরে আকাশ ভাইয়ের স্টোরি যদি আমরা বলি, আপনারা আকাশ ভাইয়া এরপরে রাবি ভাই আমাদের সাথে লাইভে আসছিলেন আগে আমাদের আগের শো গুলোতে। সো ওনারা হচ্ছেন গিয়ে আমাদের সুপার হিরো, লাইক হোয়াট দে ডিড, এগুলো আসলে মানে গল্পগুলো আসলে একটু বলতেন যে আপনাদের এতগুলো কাজ হয়ে যাচ্ছে, মানুষ এগুলো দেখছে, বাট আপনারা কিভাবে প্রসেস করছেন? হ্যাঁ হ্যাঁ, সো একদিন হয়েছিল এরকম যে আমি নাম বলতেছি না, বাট একজন ভাইয়া হচ্ছে গিয়ে খাবার দিতে গিয়ে ওই দিন আবহাওয়ার অবস্থাও খুব একটা ভালো না আর কি, এবং ইফতারের সময় হয়ে যাচ্ছে। সো এখন সারা দিনই কিন্তু আমাদেরকে কাজ করতে হচ্ছে এখানে। সো ইফতারের সময় হয়ে যাচ্ছে, ইফতার গুলো মানে মানুষের কাছে পৌঁছে দেওয়া লাগবে। সো যেই মানুষগুলো না খেয়ে আছে, সো যিনি পৌঁছে দিবেন উনি নিজেও না খেয়ে আছেন, হ্যাঁ, এবং উনি হচ্ছেন গিয়ে সেই সকাল থেকে বের হয়ে ওনার কাজ টাজ করে সেই ঘরে ফেরার আগে উনি আবার এটা করতেছেন, এন্ড উনি বাসায় গিয়ে ইফতার করতে পারতেছেন না বলে ওনার ফ্যামিলি ওখান থেকে আবার ওনার জন্য রাগ করতেছেন। এন্ড এই কাজটা ওনাকে দ্রুত করতে হবে, বাট ওনার মাথায় এটা আছে যে আমার ফ্যামিলিকে তো আমি হ্যাপি রাখবো, কিন্তু রাস্তায় যে মানুষগুলোর জন্য আমি কাজটা করতেছি ওনারা হ্যাপি থাকবেন কিনা। সো ইফতারের আগে কিন্তু ওনার কাছে খাবারটা পৌঁছায় দেওয়া লাগে, দ্রুত করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। দেন আমরা সবাই জাস্ট ভয় পেয়ে গেছি, কি হইলো এটা, জাস্ট মানে খুব বড় অ্যাক্সিডেন্ট না হলো, আমরা জাস্ট খুবই ভয় পেয়ে গেছিলাম। দেন হচ্ছে কি আমরা ওনাকে বললাম ভাই আপনি রেস্ট নেন এক সপ্তাহ। উনি বললেন না, আগামীকালকে সকাল থেকে আমি আবার বের হব, আমি যদি বের না হই তাহলে আমি অসুস্থ হব, আমি যদি বের হই, আপনারা যদি আমাকে বের হইতে দেন তাহলে আমি সুস্থ থাকবো। সো এইটা হচ্ছে কি ওনাদের এইটা হচ্ছে ওনাদের ডেডিকেশন, এন্ড ওনাদের ডেডিকেশন যখন দেখি আমরা লাইক আমরা আসলে কিছুই না এখানে, লাইক আমরা এতগুলো মানুষের সাথে কাজ করতে পারতেছি, এখানে এতগুলো চমৎকার মানুষ, এতগুলো মহান মানুষের সাথে আমরা কাজ করতে পারতেছি, উই আর সো প্রাউড। এন্ড অনেক স্টোরি আছে এরকম, এরকম স্টোরি আছে যেগুলো শুনে কেঁদে দিছি আমরা, এরকম স্টোরি আসছো, অনেক স্টোরি বলতে গেলে আসলে সকাল হয়ে যাবে। সো লাইক মানে বলার মতো আসলে কোনো দীপিকা আপু কোনো স্টোরি শেয়ার করতে চান? আচ্ছা আমি আজকে একটা আমি যদি আজকে একটা রিসেন্ট স্টোরি বলি, আমার কাছে বিকালের দিকে একটা মেসেজ আসলো, একটা টেক্সট আসলো। শিরিন সুলতানা নামে একটা আপু আমাকে টেক্সট করেছে, তার সাথে আমার যোগাযোগ হয়েছিল সম্ভবত 26 জুন। উনি বলেছিল যে ওনার বাবার মৃত্যুবার্ষিকী, তো উনি কিছু খাবার দিতে চান। তো সেই দিনের কথা যদি একটু বলি, ফার্স্টে উনি আমাকে কল দিয়ে যখন মানে জিজ্ঞেস করছিল, উনি আমাদের এর আগে ডোনার ছিল, এর আগে উনি আমাদের খাবার দিয়েছে। উনি আমাকে বলছিল যে তোমরা তো খাবার দাও, আমি তো জানি, আমি তো তোমাদের সাথে কাজ করেছি, এখন তোমরা কোথায় কোথায় খাবার দিচ্ছ আমি তোমাদেরকে কিছু বস্তির ঠিকানা বলতে পারি। দেন উনি আমাকে অনেকগুলো কোথায় কোথায় গরিব মানুষেরা আছে, কষ্টে আছে, এসব আমাকে বলা শুরু করলো। তো আমি বললাম যে হ্যাঁ আপু, আমরা আসলে ওই জায়গাগুলো কভার করার চেষ্টা করছি, আপনার কোনো সমস্যা নেই। আমাদের যারা কাইন্ডনেস অ্যাম্বাসেডর আছেন তারা অ্যাকচুয়ালি মানুষের কাছে গিয়ে এভাবে, বিশেষ করে বস্তি গুলোতে গিয়ে তারপর খাবারটা দেওয়ার চেষ্টা করেন, বিকজ সেখানে অনেক বেশি মানুষকে আসলে একসঙ্গে পাওয়া যায়। পরে ফোন কেটে দিলাম আমি, ওনার সাথে আমার কথা শেষ। উনি আমাকে একটু পরে একটা বিশাল বড় টেক্সট পাঠালো, যেখানে উনি আমাকে অনেকগুলো বস্তির লোকেশন বলে দিল এবং বললো যে আপনারা কিন্তু এখানে এখানে খাবারটা দিতে পারেন। তো মানুষের এই যে আগ্রহটা, মানুষ যে চায় আমি যে খাবারটা দিচ্ছি সে খাবারটা যেন ওই মানুষগুলোর কাছে পৌঁছে যায় যাদের কিনা খাবারটা লাগবে,
দরকার এই সময়টা, এই লকডাউনের সময়টা যাদের কাছে আসলে বের হওয়ার উপায় নেই, খাবারটা সে যে জোগাড় করবে তার উপায় নেই, এই ব্যাপারগুলো দেখতে আসলে খুব ভালো লাগে যে ডোনাররা এতটা চিন্তা করছে মানুষের জন্য। এবং আহ, আমি যদি আরেকটা আপুর নাম যদি বলি, খালেদা পাপড়ি আপু, উনি সম্ভবত অ্যাডভোকেট ছিলেন, উনি পশ্চিম আগারগাঁওয়ের একজন। উনি খাবার বানানোর পরে যে ছবিগুলো আমাদের দিত, সেগুলো দেখে আমাদের কাছে জাস্ট মনে হতো যে বাসায় কোনো একটা বিশাল বড় মেহমান আসবে, তো একেবারে অন্যরকম আয়োজন হচ্ছে, খাবার দাবার একেবারে অন্যরকম ভাবে তৈরি করা হচ্ছে, যেমন স্পেশাল কোনো মানে অকেশনে আমরা খাবার তৈরি করি, ওরকম একটা অবস্থা। তো এই ব্যাপারগুলো দেখতে আসলে ভালো লাগে যে উনি চাই যে এই মানুষগুলোকে আমি সেই খাবারগুলো দিব যেগুলো কিনা আমি পছন্দ করি, যেগুলো আমি কিনা আমার কোনো বিশেষ দিনে তৈরি করব আমার খাওয়ার জন্য। তো এই ব্যাপারগুলো দেখতে খুব ভালো লাগে যে হ্যাঁ আচ্ছা, এরকম কিছু মানুষ এখনো আছে যারা কিনা আসলে এভাবে কাজ করছে মানুষের জন্য। তারা হয়তো সিএসআর উইন্ডো বাংলাদেশ, আমি যেটা বলবো যে এই পাশে আছে প্রজেক্টের মধ্য দিয়ে ওদেরকে হয়তো সেই সুযোগটা করে দিয়েছে যে আপনারা আমাদেরকে খাবারটা দিতে পারেন, আমরা সেই মানুষগুলোর কাছে পৌঁছে দিব, কারণ সরাসরি হয়তো তাদের পক্ষে সম্ভব হতো না খাবারগুলো ওই মানুষদের কাছে পৌঁছে দেওয়া। তো এদের দেখতে খুব মানে ওনাদের দেখতে খুবই ভালো লাগে। আর আরেকটা যদি স্টোরি বলি মাহিন আব্দুল্লাহ ভাইয়ার, ভাইয়া মিরপুরে রূপনগরে একটা বস্তিতে গিয়েছিল খাবার দিতে। তো সেখানে গিয়ে কিছু বাচ্চা কাচ্চা তাদের ভাইয়াকে বললো যে আচ্ছা ওরা তেহারি খেতে চায়। তো ভাইয়া পরে গিয়ে উনি ওনার ওনার নিজস্ব একটা কিচেন আছে, তো উনি সেখানে গিয়ে তারপর দিন ওই বস্তির মানুষদের জন্য তেহারি রান্না করলো। দেন গিয়ে উনি সেই দিন ওই মানুষগুলোর কাছে সে তেহারি দিয়ে আসলো। তো আমার কাছে মনে হয় যে এই ব্যাপারগুলো আসলে খুব মানে খুব দারুণ কিছু বিষয়, যে এই যে তার মধ্যে অ্যাকচুয়ালি যে ফিলিংসটা কাজ করেছে, যে অনুভূতিটা কাজ করেছে, এগুলো খুবই অ্যাকচুয়ালি অমূল্য কিছু ব্যাপার, যেগুলো হয়তো আমরা কাজ করতে গিয়ে স্টোরি গুলো শুনে আমাদের কাছে সেই সময় মনে হচ্ছে ওয়াও, মানে এত দারুণ কিছু মানুষ হয়। তো এরকম আসলে অনেক অনেক স্টোরি আছে যেগুলো কিনা হয়তো এক বসে মনে করা সম্ভব হয় না, যে হ্যাঁ এটা ঘটেছিল ওইটা ঘটেছিল। অসংখ্য ধন্যবাদ দীপিকা আপু এবং মহসিন ভাই আপনাকে এতগুলো সুন্দর সুন্দর গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য। সবশেষে আমি জাস্ট জানতে চাই যে এই যে আপনাদের জার্নিটা, এই জার্নি থেকে আপনাদের মানে কি বলবেন যে আপনাদের পার্সোনালি আপনাদের সবচেয়ে বড় স্ট্রেংথ কি ছিল, বা কোন জিনিসটা আপনাদের সবচেয়ে বড় উইকনেস হিসেবে কাজ করেছে? দীপিকা আপু যদি জিজ্ঞেস করি আপনাকে, ছোট করে, একদম ছোট আচ্ছা, করে যদি। স্ট্রেং যদি বলি, এভরিডে কাজ করার জন্য যেই জিনিসটা আমাদের অনুপ্রেরণা দিত সেটা হচ্ছে ছবিগুলো। এমন হতো আমরা যেদিন ছবি আসে দেরি হতো, আমরা ভাইয়াদেরকে নক দিতাম, অনেক ভাইয়াকে, আসাম ভাইয়াকে নক দিয়ে বলতাম ভাইয়া বিকাল তো কাটতে চাচ্ছে না, ছবি কই ছবি কই। তো মাঝে মধ্যে আমরা বিরক্ত করতাম ভাইয়াকে যে ভাইয়া ছবি কই ছবি কই, দেন ছবি দেন। তো এরকম মানে এই ছবিগুলো আসলে আমাদেরকে এভরিডে কাজ করার জন্য অনুপ্রেরণা দিত, যে আজকে এই কাজটা আমি করব, আগামীকালকে আবার ছবি আসবে, আবার কিছু সুন্দর সুন্দর ছবি নিয়ে কাজ হবে। সো এটা যদি স্ট্রেংথ এর কথা বলি তাহলে এটা। আর উইকনেস, আই ডোন্ট নো, উইকনেস ওভাবে আমার কাছে না এরকম কোনো কিছু আসলে মনে পড়ছে না। উইকনেস আই ডোন্ট নো, মনে পড়ছে না। মহসিন বলুক, এর মধ্যে যদি আমার মনে পড়ে আমি শেয়ার করব। ওকে, মহসিন ভাই, জি, আমি যদি আপনার- আগে স্টার্ট করি হচ্ছে, আচ্ছা আমার ভয়েস কি ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে ভাই। সো আমি যদি সবার আগে বলি আমার উইকনেসটা কি, আমার উইকনেসটা হচ্ছে গিয়ে যে আমি আসলে একটা না অনেকক্ষণ কাজ করি, এন্ড এইটা আসলে আমার সবচেয়ে বড় উইকনেস। এন্ড লাইক আই থিঙ্ক যে আমি ঠিক পারি না যে আমাকে কন্ট্রোল করতে, যখন আমি ছবিগুলো দেখি, লাইক দীপিতে যে বললো ওইটা হচ্ছে ওর সবচেয়ে বড় স্ট্রেংথ, ওইটা হয়তো আমারও সবচেয়ে বড় স্ট্রেংথ, বাট এইটা খালি আমার উইকনেস না, এই সিএসআর উইন্ডোতে থেকে এই উইকনেসটা সবারই তৈরি হয়, যে ওনারা লাইক মানে নিজেরটা আসলে মানে ভুলে যান এবং হচ্ছে গিয়ে আসলে নিজের কাজের প্রতি ডিভোটেড হয়ে যান। কারণ এইখানে আমাদের কম্পিটিশনটা হয় হচ্ছে গিয়ে যে আমি অন্যের কষ্টটা কতটুকু লাঘব করতে পারি। লাইক আমাদের কাইন্ডনেস অ্যাম্বাসেডররা কাজ করতেছেন হচ্ছে গিয়ে কিছু মানুষের কষ্ট লাঘব করার জন্য। সো আমার চেষ্টা হচ্ছে এখানে আমার কাইন্ডনেস অ্যাম্বাসেডরদের কষ্টটা আমি কতটুকু লাঘব করতে পারতেছি এখানে। সো এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় উইকনেস। সো আমাদের হয়তো আমি বলবো আমার এই উইকনেসটা থাকুক, কিন্তু আমি অ্যাম্বাসেডরদেরকে বলবো আপনারা নিজেরাও একটু সুস্থ থাকেন, আপনারা অসুস্থ হয়ে পড়তেছেন। এন্ড হচ্ছে গিয়ে যে আমরা পুরো পৃথিবী এখন অসুস্থ, হোপসো এই উইকনেসটা আসলে শুধুমাত্র আমরা মুখেই বলতে পারি, বাট উইকনেসটা হয়তো কাটানো সম্ভব না। প্রত্যেকেই আমরা চাই আমার নিজের কথা না ভেবে আমি যেন অন্যের কথা ভাবি। সো হোপসো আমাদের খুব দ্রুত এটা কেটে যাবে, এই লকডাউনটা, এই মহামারীটা দ্রুত কেটে যাবে, যেন আমরা
খুব দ্রুত একটা সুস্থ পৃথিবীতে ফিরতে পারি। তো হ্যাঁ, অসংখ্য ওইটা আমার স্ট্রেংথ অসংখ্য যে আমি যখন দেখি মানুষ কাজ করতেছে। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ দীপিকা আপু। চমৎকার ভাবে আমাদের আড্ডা চলছিল, কিন্তু আমি খুবই দুঃখিত সময় স্বল্পতার জন্য আমাদের অনুষ্ঠানটি এখানে শেষ করতে হবে। তাই আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আমি, দীপিকা আপু এবং মহসিন ভাই, আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু। থ্যাংক ইউ আপু তোমাকেও, যে এত সুন্দরভাবে এই লাইফটা অ্যাকচুয়ালি তুমি করছো। এবং খুব ভালো লাগে আসলে যখন এভরিডে নতুন নতুন কিছু মুখ আমরা দেখতে পাই যাদের সাথে আমরা কাজ করছি। তো ওনাদের কাছ থেকে শুনতে আসলে খুব ভালো লাগে যে ওনাদের স্টোরি গুলা কি। আই হোপ যে আমাদের লাইফটা আরো অনেক 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 দূর যাবে, আরো অনেকে এখানে আসবে, অনেক গল্প হবে, অনেক আড্ডা হবে। ইনশাআল্লাহ। শুভ কামনা হচ্ছে কি ফারজিনের জন্য। আশা করি আপনি এই লাইফকে আরো অনেক দূর নিয়ে যাবেন। এন্ড থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ। দর্শক, আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যদি আপনাদের দীপিকা আপু ও মহসিন ভাইয়ের কাছে আরো প্রশ্ন থাকে, আরো আড্ডা দিতে চান। এবং অবশ্যই এরা এমন মানুষ যারা পাশে আছি উদ্যোগটির মার্কেটিং এবং কন্টেন্ট টিমের সাথে দিন রাত খাটনি করে যাচ্ছেন। তাই তাদের কাজ ও স্বপ্নগুলো যেন তারা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন সেই কামনা করছি। এর সাথেই শেষ করছি আমাদের আজকের আয়োজন ভয়েস অফ কাইন্ডনেস প্রোগ্রাম। কথা হচ্ছিল সিএসআর উইন্ডো বাংলাদেশের পেজ থেকে। ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে আমরা আরো কিছু গুণী মানুষদের নিয়ে হাজির হব, তাদের সাথে গল্প করব। দেখা হবে আপনাদের সবার সাথে। ধন্যবাদ, শুভরাত্রি।